সবাইকে এমসিএসএ ক্লাসে স্বাগত। আমরা এমসিএসএ ক্লাসে ধারাবাহিকভাবে ইতিহাসের যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, সেই সিরিজের আজকে তৃতীয় ক্লাস হচ্ছে, অর্থাৎ তৃতীয় ভিডিও আসবে। এর আগে এখনও পর্যন্ত এমসিকিউ ক্লাসের প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের উপাদান এবং মধ্য ভারতের যে ইতিহাস তার যে উপাদান, এই দুটোর উপরে আলাদা আলাদা ভিডিও নিয়ে এসেছি। এবার তোমাদের জন্য যে ভিডিওটা আসছে সেটা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান, খুব ছোট্ট ভিডিও। এখানে সত্যি কথা বলতে এমসিকিউ কম রয়েছে, শুধুমাত্র না, এমসিকিউ প্রচুর রয়েছে, কিন্তু এখানে আমি কম দিয়েছি। কেন দিয়েছি? কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন আধুনিক যুগের ইতিহাসটা আমরা পড়বো, তখন আমরা এমসিকিউ এর পার্টটা কিন্তু আমরা পাবো। তো যেহেতু আমরা এমসিকিউ এর পার্টটা পাবো, সেই জন্য আমি আর এখানে বেশি করে এমসিকিউ কিন্তু খুব একটা বেশি দেয়নি, ঠিক আছে? তো আমি কিছু না বলে আমি তোমাদেরকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে এখানে আমাদের ধারাবাহিকভাবে এখন এমসিকিউ ক্লাসগুলো চলবে, এবং তোমাদের এই এমসিকিউ ক্লাসগুলো দেখবে যে খুব মানে সাবজেক্টের বেস তৈরি করতে সাহায্য করবে। আর মাথায় রাখবে, শুধুমাত্র যে চাকরির ছাত্রছাত্রীদের জন্য মানে এই এমসিকিউগুলো মানে গুরুত্বপূর্ণ সেটা নয়, তাদের জন্য তো অবশ্যই। তার সাথে সাথে যারা সাবজেক্ট বেস তৈরি করতে চাই, এই ধরনের ছেলেমেয়ে যারা রয়েছে, তাদের জন্যও কিন্তু এই এমসিকিউ এর যে সিরিজটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রচুর পরিমাণে এমসিকিউ এর সিরিজ পাবে আগামী দিনে। তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের যে বেল আইকন রয়েছে চ্যানেলের, সেটাকে ক্লিক করে রাখো। কেন? প্রতিদিনকার নোটিফিকেশান এবং তোমার যেগুলো ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা যাতে অবশ্যই দেখতে পাও, কোনোটা যাতে মিস না করে, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে আমরা এই সিরিজটা শুরু করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। আচ্ছা, নর্মালি আমরা আধুনিক যুগের ইতিহাস বলতে কত সাল থেকে কত সালের মধ্যে ভাবি? নর্মালি আমরা আধুনিক যুগের ইতিহাস বলতে 1707 সাল, যেটা হচ্ছে অরঙ্গজেবের মৃত্যু, থেকে 1947 সাল ভাবি। হ্যাঁ, অনেকে আবার ফের 1600 সাল, মানে যেদিন ব্রিটিশরা আসে তবে থেকে 1947 সালকে ভাবে, ঠিক আছে? মানে সব জায়গায় প্রেক্ষাপট কিন্তু একটাই, যে আধুনিক ইতিহাস বলতে শুধুমাত্র ব্রিটিশদের যে সময়টা, তাদের সময়টা, পাশ্চাত্য শিক্ষার যে সময়টা, সেই সময়টাকে আমরা আধুনিক ইতিহাস বলে থাকি। তো সেই আধুনিক ইতিহাসের পার্সপেক্টিভে এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই মানে এই তোমার হচ্ছে এমসিকিউ যে মানে সিরিজ, সেই সিরিজটা কিন্তু এখানে আজকের দিনের ক্লাসটা হতে চলেছে। তো আধুনিক যুগের ইতিহাসে তো বুঝতে পারছো বেশিরভাগটাই তোমার হচ্ছে এভিডেন্সের উপরে, অর্থাৎ এখানে কোনো অনুমানের ব্যাপার নেই, কারণ সরকারি প্রচুর পরিমাণের নথি ব্রিটিশ যুগের রয়েছে। সেই নথিগুলোকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে কিন্তু আধুনিক যুগের ইতিহাস সম্বন্ধে একটা মোটামুটি কিন্তু ধারণা কিন্তু পাওয়া যায়। তো সেই কারণে এই আধুনিক যুগের যে ইতিহাস, ঠিক আছে, তো সেই ইতিহাসের পড়াটাকে এখানে আমরা পড়ব, ঠিক আছে? তো আমি বেশি কথা না বাড়িয়ে আমরা এখন এমসিকিউ এর দিকে যাচ্ছি, এবং এমসিকিউগুলো একটু আজকে বেশি বিস্তারিত করব। কেন? তার পিছনে একটাই কারণ, যে কম এমসিকিউ রয়েছে। যেহেতু কম এমসিকিউ রয়েছে, একটু আমরা মানে বিষয়গুলো ডিসকাস করবো আর কি, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কোচিং সেন্টারের উপরে, মানে কোচিং সেন্টারের যে নাম, সেই নামের উপরে ভিত্তি করে টপিক দেওয়াই রয়েছে। আধুনিক ভারতের যে ইতিহাসের উৎস, ঠিক আছে, সেইটা এখানে রয়েছে, এমসিএসএ ক্লাসেস, ঠিক আছে? তো আধুনিক ভারতের ইতিহাসের উৎস বলতে তাহলে হচ্ছে গিয়ে কি, আমরা আমি কিছুক্ষণ আগেই বললাম যে পুরোটাই তোমার হচ্ছে গিয়ে কি, তোমার হচ্ছে এক কথায় তোমার হচ্ছে অনুমানের উপরে ভিত্তি করে নয়, ঠিক আছে? অনুমান একদমই নয়, ঠিক আছে? পুরোপুরি তোমার হচ্ছে এভিডেন্সের উপরে ভিত্তি করে, ঠিক আছে? যেহেতু এটা এভিডেন্সের উপরে ভিত্তি করে, তো অতএব তোমরা বুঝতে পারছো যে আধুনিক যুগের ইতিহাসের মানে একদম তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু আধুনিক যুগের ইতিহাস তৈরি করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো এই তথ্য গিয়ে কি স্যার? এই তথ্য হচ্ছে কি, যেমন হচ্ছে কি স্যার, গভর্নমেন্টের তোমার হচ্ছে সরকারি যে গভর্নমেন্টের যে তোমার গভর্নমেন্ট ডকুমেন্টস, ঠিক আছে, ডকুমেন্টস। তারপরে ধরো হচ্ছে আরও ধরে নাও যে হচ্ছে কি বিভিন্ন তোমার হচ্ছে যে বিপ্লবী, হ্যাঁ, বিভিন্ন বিপ্লবী ও ভারতীয়
ব্যক্তিদের তোমার হচ্ছে তথ্য, যেমন উদাহরণ হিসাবে বলছি, ধরো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। তো এই আনন্দমঠ তো একটা অবশ্যই তোমার হচ্ছে কি সাহিত্য, ঠিক না? তো সেই সাহিত্য ছাড়াও আনন্দমঠ আবার ফের তোমার হচ্ছে কি ঐতিহাসিক এভিডেন্স। হ্যাঁ, এই আনন্দমঠের মাধ্যম দিয়ে কিভাবে সেই সময় তোমার হচ্ছে বিপ্লবীরা কাজ করতো, সন্ন্যাসী সেজে কাজ করতো, বা দেবী চৌধুরানী বা ভবানী পাঠকের মতো ব্যক্তিত্ব কীভাবে কাজ করতো, সেই বিষয়টা কিন্তু এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো আমরা দেখো প্রথম এমসিকিউ এর দিকে আসলাম, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রথম এমসিকিউটা। তোমার নিশ্চয়ই সবাই প্রথম এমসিকিউটা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো প্রথম এমসিকিউতে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কি লেখা আছে কোশ্চেনে, যে আধুনিক ভারতের, ঠিক আছে, তোমার হচ্ছে ইতিহাসের প্রধান উৎস কি, অর্থাৎ আমাদের যে আধুনিক ভারত রয়েছে তার ইতিহাসের প্রধান উৎস কি। ঠিক আছে, তো প্রধান উৎস বলতে বলছে সরকারি নথি, সংবাদপত্র, না আত্মজীবনী, না উপরে সবগুলি। তো যাই হোক, উত্তর উপরে সবগুলি হবে স্যার। কেন হবে তার পিছনে কারণ হচ্ছে যে স্যার সরকারি নথি বলতে গিয়ে কি স্যার ব্রিটিশ সরকারের নথি, ঠিক আছে। তারপর যে সংবাদপত্র বলতে সেটা ব্রিটিশ তোমার হচ্ছে সংবাদপত্র হতে পারে, আবার ভারতীয় সংবাদপত্র হতে পারে। যেমন ধরো অগাস্টাস হিকির তোমার হচ্ছে কি বেঙ্গল গ্যাজেট, হ্যাঁ, এই বেঙ্গল গ্যাজেট হচ্ছে কি স্যার তোমার হচ্ছে বেঙ্গল গ্যাজেট হচ্ছে কি স্যার তোমার হচ্ছে ব্রিটিশদের তোমার হচ্ছে ঐতিহাসিক এভিডেন্স, তখনকার এগুলোকে আমরা ঐতিহাসিক এভিডেন্স হিসেবে ব্যবহার করছি। আবার ধরো তোমার হচ্ছে এর তোমার হচ্ছে কি বলে যে হরিজন পত্রিকা, ধরো হ্যাঁ হরিজন, তো এই হরিজন পত্রিকা আবার ফলে কি তোমার হচ্ছে এটাও একটা এভিডেন্স, হ্যাঁ, এটা হচ্ছে ভারতীয়দের। তো স্যার ভারতীয়দের সংবাদপত্রই হোক বা ব্রিটিশদের সংবাদপত্র হোক, যেই হোক না কেন, প্রতিটা এভিডেন্স এবং প্রতিটা এভিডেন্সই কিন্তু হচ্ছে কি প্রমাণ হিসাবে তোমার হচ্ছে আধুনিক ইতিহাস তৈরি করতে সাহায্য করেছে। কাদেরকে সাহায্য করেছে? ঐতিহাসিকদেরকে সাহায্য করেছে। আমাদের মাথায় রাখবে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস যতটাই তোমার হচ্ছে কি বলবো, আমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস যতটাই হচ্ছে অনুমানের উপরে ভিত্তি করে, আধুনিক যুগের ইতিহাস ততটাই কিন্তু হচ্ছে তথ্য নির্ভর। বুঝতে পেরেছো? ওখানে কোনো এভিডেন্স তোমার হচ্ছে অনুমানের উপরে ভিত্তি করে নেই। আচ্ছা, অনেকের জীবনী আছে, যেমন ধরো জওহরলাল নেহরুর জীবনী, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে এর গান্ধীজির জীবনী, নেতাজির জীবনী, তারপর ধরো সর্দার বল্লভভাই পটেলের জীবনী, স্যার এই যে ফেমাস ব্যক্তি যারা রয়েছে, ঠিক আছে, এদের যে জীবনীগুলো, এই জীবনীগুলোও কিন্তু হচ্ছে কি এই আধুনিক ইতিহাসের কিন্তু এভিডেন্স হিসাবে কাজ করেছে। তো মাথা রাখবে আধুনিক ইতিহাসে এভিডেন্স হিসাবে সরকারি নথিও কাজ করেছে, হ্যাঁ, সংবাদপত্রও কাজ করেছে, আবার ফের তোমার হচ্ছে আত্মজীবনী যেগুলো রয়েছে সেটা ভারতীয় হোক বা যেই হোক তাদের আত্মজীবনীগুলোও কিন্তু কাজ করেছে। তো আশা করছি প্রথম কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো 2 নম্বর কোশ্চেন বলছে কোন সংবাদপত্র জাতীয় আন্দোলনের তথ্য প্রদান করছিল, ঠিক আছে। বলছে অমৃতবাজার, হ্যাঁ, এখানে অমৃতবাজার হয়ে গেছে অমৃতবাজার, তারপর হচ্ছে বঙ্গদর্শন, তারপর হচ্ছে ইন্ডিয়ান মিরর। তো স্যার 3টাই হবে সবগুলি। স্যার শুধুমাত্র 3টা নয়, আরও আছে। আমি কিছুক্ষণ আগেই সংবাদপত্র নিয়ে বলছিলাম, তো এখানে কতগুলো সংবাদপত্রের নাম আমি লিখছি। যেমন ধরো হচ্ছে সমাচার দর্পণ, সমাচার দর্পণ, তারপরে ধরো হচ্ছে তোমার হচ্ছে অমৃতবাজার পত্রিকা, লাঙ্গল পত্রিকা, তারপর হচ্ছে বেঙ্গলি পত্রিকা, তারপর হচ্ছে ইন্ডিয়ান মিরর, তারপর হচ্ছে হরিজন পত্রিকা, তারপর ধরো হিন্দু পেট্রিয়ট, হ্যাঁ,
তারপরে ধরো হিন্দু পেট্রিয়টের পর তোমার হচ্ছে ক্রান্তি, তারপরে ধরো আনন্দবাজারও, তারপরে আরও প্রচুর 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 স্যার আরও রয়েছে, যেগুলোর নাম হয়তো আমার এখন মনে আসছে না স্যার। যতগুলো এই পত্রিকাগুলো রয়েছে, এই পত্রিকাগুলো আমাদের জাতীয় আন্দোলনের তোমার হচ্ছে প্রমাণ দেয়, জাতীয় আন্দোলনে তোমার হচ্ছে গিয়ে কী করে প্রমাণ দেয়। ঠিক আছে, আচ্ছা আমি আবার বলছি, এখানে যতগুলো পত্রিকার আমি নাম লিখেছি সবগুলো পত্রিকা হচ্ছে ভারতীয়দের পত্রিকা, কিন্তু মাথায় রাখবে শুধুমাত্র এই পত্রিকাগুলো ভারতীয়দের পত্রিকাগুলোই শুধু নয়, সেটা ব্রিটিশদেরও পত্রিকা হতে পারে, বেঙ্গল গেজেট হতে পারে, বা আরও যেগুলো রয়েছে। ঠিক আছে, ব্রিটিশদের সে সময় প্রচুর ব্রিটিশ পত্রিকা চলছিল। ঠিক আছে, সেগুলো ইংলিশ হতো, পাশ্চাত্য শিক্ষায় হতো, ইংরেজি ভার্সনে হতো। তো সেই পত্রিকাগুলোই হোক না কেন, প্রতিটা পত্রিকায় কিন্তু কি স্যার প্রমাণ দাখিল করে যে ভারতবর্ষের যে আধুনিক ইতিহাস, সেই ইতিহাসটা কীভাবে কাজ করে। তো পত্রিকার একটা কিন্তু গুরুত্ব কিন্তু আধুনিক ইতিহাসে কিন্তু রয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন থেকে এবার আমরা সোজা 3 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নম্বর 3-এ কী বলছে যে মহাত্মা গান্ধীর আত্মজীবনী কোনটা। ঠিক আছে, মহাত্মা গান্ধীর আত্মজীবনী বই কোনটা? হ্যাঁ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, না তোমার হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, না হিন্দ স্বরাজ, না হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। আমরা জানি স্যার চারটেই স্যার কোনো না কোনো বিখ্যাত ব্যক্তি লিখেছেন। ঠিক আছে, কোনো না কোনো ঠিক আছে বিখ্যাত ব্যক্তি লিখেছে, যারা আমার তোমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখছো। ঠিক আছে, তোমরা এই আমি তো একটা তো বলেই দিচ্ছি এখানে যে মহাত্মা গান্ধীর তোমার হচ্ছে আত্মজীবনীর নাম হচ্ছে কি স্যার, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। হ্যাঁ, আচ্ছা ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই যে পত্রিকাটা, এই যে তোমার হচ্ছে আত্মজীবনীটা, এটা লিখেছে জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু। ঠিক আছে, এটা কে লিখেছে? জওহরলাল নেহরু। তো এটা একটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা হিন্দ স্বরাজ আর ইন্ডিয়া ডিভাইডেড দুটাই সোজা আছে স্যার, আমি নাম বললাম না। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে এই দুটো লেখককে আমাকে জানাবে, অবশ্যই আমার তরফ থেকে কিন্তু রিপ্লাই পাবে। ঠিক আছে, আমি আবার বললাম হিন্দ স্বরাজের লেখককে, এটা আমাকে জানাবে। ঠিক আছে, আবার হচ্ছে কি তোমার হচ্ছে ইন্ডিয়া তোমার হচ্ছে ডিভাইডেড এর লেখককে। ঠিক আছে, এই দুটো লেখককে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো না? তাহলে আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, তাহলে কিছুক্ষণ আগে বললাম যে এই আত্মজীবনীগুলো তারা হচ্ছে গিয়ে আমাদের এভিডেন্স হিসাবে কাজ করছে। তো আমি তখনই কিছু আত্মজীবনীর নাম বলছিলাম, কিছু ব্যক্তির নাম বলছিলাম। তো এখান থেকে প্রমাণ পেলে যে কি ভারতীয় রাজনৈতিক ব্যক্তিদের, ভারতীয় রাজনৈতিক ব্যক্তি সমূহের তোমার হচ্ছে আত্মজীবনী বা তোমার হচ্ছে মাথায় রাখবে যেগুলো ব্রিটিশ ভাইসরয় হতে পারে, গভর্নর জেনারেল হতে পারে, তাদেরও আত্মজীবনী থাকতে পারে। তো এগুলো কিন্তু হচ্ছে ঐতিহাসিক এভিডেন্স হিসাবে কাজ করেছে, এবং মানে এই এভিডেন্সগুলো খুবই পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, যেটা তখন বলছিলামও, যে জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কি ধরনের উৎস? বলছে আত্মজীবনী, না ইতিহাস গ্রন্থ, না তোমার হচ্ছে সরকারি নথি, না হচ্ছে তোমার সংবাদপত্র। তো স্যার আমি কিছুক্ষণ আগেও বলছিলাম স্যার এটা আত্মজীবনী। ঠিক আছে, তো আত্মজীবনী কথাটার একটু মানে হচ্ছে কি স্যার, অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি। তো স্যার এই ডিসকভারি অফ ইন্ডিয়াটা সত্যি কথা বলতে গিয়ে কি ইন্ডিয়ার সম্বন্ধে লেখা রয়েছে, তার নিজের সম্বন্ধে খুব একটা বেশি লেখা নেই। মানে ইন্ডিয়া কি তার ডেসক্রিপশন কিন্তু দেওয়া রয়েছে এখানে। ডেসক্রিপশন কথাটার মানে হচ্ছে কি স্যার, বর্ণনা। তো এটাকে আমরা আত্মজীবনী যতটা বলবো তার থেকে অনেক বড় বলতে পারবো কি স্যার, ইতিহাস। হ্যাঁ, সেই জন্য এখানে অপশনের উত্তর দেখো ইতিহাস আছে। কার ইতিহাস স্যার? ভারতের ইতিহাস।
ভারতের ইতিহাস, ঠিক আছে। তো সেই জন্য এখানে তোমার হচ্ছে কি ইতিহাস গ্রন্থ হিসাবে কিন্তু উত্তর নিয়েছে, ঠিক আছে। তবে স্যার ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক জওহরলাল নেহরু, এই ব্যাপারে কোনো কিন্তু সন্দেহ নেই, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? তাহলে আশা করি বুঝতে পেরেছো জওহরলাল নেহরুর যে ডিসকভারি অফ ইন্ডিয়া এটা কী ধরনের উৎস বলবো, আত্মজীবনীর থেকেও বেটার বলবো যে এটা হচ্ছে ইতিহাসের গ্রন্থ। কার ইতিহাসের? ইন্ডিয়ার ইতিহাস। খুব সুন্দরভাবে ইন্ডিয়ার হিস্ট্রিকে তোমার হচ্ছে ডেসক্রিপশন করেছে আমাদের দেশের তৎকালীন প্রথম প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে কি কিসের? জওহরলাল নেহরু। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 5 বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক ইতিহাস সম্পর্কে তথ্য কোন উৎস থেকে পাওয়া যায়, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো বলছে সরকারি নথি, না ফোর্ট উইলিয়ামের রেকর্ড, না তোমার হচ্ছে উইলিয়াম জোনসের লেখা, না হচ্ছে উপরে সবগুলি। তো স্যার উপরে সবগুলি হবে। তোমাদের জানা উচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের জন্য তৈরি হয়েছিল একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে তৈরি হয় স্যার? 1600 সালে তৈরি হয়। ভারত, আচ্ছা এই কোম্পানি কত সাল পর্যন্ত ছিল? তো 1857 সাল পর্যন্ত ছিল। অর্থাৎ প্রায় 257 বছর এই কোম্পানি কিন্তু ভারতবর্ষে ছিল, বা এই কোম্পানির স্থায়িত্ব ছিল। তো এই 257 বছরের মধ্যে হ্যাঁ প্রচুর তোমার হচ্ছে কি স্যার গভর্নর জেনারেল, তারপর হচ্ছে গভর্নর, প্রচুর কি স্যার সরকারি দলিল করে, সরকারি দলিল মানে সরকারি কাগজপত্র, ঠিক আছে। তো সেই সরকারি কাগজপত্রগুলো হচ্ছে এর হচ্ছে কি স্যার তোমার হচ্ছে এভিডেন্স, হ্যাঁ, বা উৎস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাস জানার জন্য আর কি। তারপর হচ্ছে কি স্যার ফোর্ট উইলিয়াম রেকর্ড। ফোর্ট উইলিয়াম কলেজ আমরা জানি 1799 সালে তৈরি হয়েছিল। তার আগে ফোর্ট উইলিয়াম তোমার হচ্ছে দুর্গ ছিল, হ্যাঁ, ফোর্ট উইলিয়াম তোমার হচ্ছে দুর্গ। তো এখানকারও ফোর্ট উইলিয়াম দুর্গ এবং ফোর্ট উইলিয়াম কলেজ, তার যে এভিডেন্স, সেই এভিডেন্সগুলো থেকেও কিন্তু হচ্ছে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্বন্ধে ভালো করে জানা যায়, ঠিক আছে। আর তৃতীয় হচ্ছে কি স্যার তোমার হচ্ছে উইলিয়াম জোনসের লেখা। তোমরা জানো তোমার হচ্ছে ওই কি ওটাকে বলে যে তোমার হচ্ছে ইতিহাসের যে এশিয়াটিক যে সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে। এই এশিয়াটিক সোসাইটির যিনি কর্ণধার 1784 সালে তৈরি করেন, ঠিক আছে, তার নাম হচ্ছে কি স্যার উইলিয়াম জোনস। হ্যাঁ, তিনি ভারতবর্ষের ব্যবস্থাপনা সম্বন্ধে দারুণ মানে লিখেছিলেন তার এই চিন্তাধারার মাধ্যম দিয়ে, এবং এই এশিয়াটিক সোসাইটিতে মানে দারুণভাবে ভারতবর্ষকে এবং ব্রিটিশ সরকারের সেই সময়কার যে গভর্নিং পলিসিকে তিনি কিন্তু হচ্ছে বিস্তারিত আলোচনা করেছিলেন, এবং তিনি তার বিভিন্ন ধরনের এভিডেন্সেও তিনি কিন্তু লিখিয়েছিলেন। তো স্যার আমি বলতে চাইছি এটাও স্যার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা হচ্ছে কি স্যার এভিডেন্স। তো স্যার তিনটে উত্তর হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এভিডেন্স হিসাবে আমরা সরকারি নথিগুলোকেও বের করতে পারি, ফোর্ট উইলিয়ামের রেকর্ডও করতে পারি, স্যার উইলিয়ামসের লেখাও বের করতে পারি। তিনটাই আমার হচ্ছে কি স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড। ইস্ট ইন্ডিয়া তোমার হচ্ছে কি স্যার কোম্পানি, হ্যাঁ, সেই কোম্পানির হচ্ছে কি স্যার তোমার হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ড, হিস্টোরিক্যাল হ্যাঁ রেকর্ড পাই। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম সবাইকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 6। কোয়েশ্চেন নম্বর 6 দেখো কি বলছে তোমার কোয়েশ্চেন নম্বর 6 দেখো যে কোন বিদেশি পর্যটক মুঘল যুগের শেষ ভাগে বিবরণ দিয়েছিলেন? ফ্যাসোয়া, বার্নিয়ার, না ইবন বতুতা, না মেগাস্তিনিস, না ফাইয়েন? তো স্যার ফাইয়েন তো চন্দ্রগুপ্ত সময় ছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়, দ্বিতীয়। আচ্ছা স্যার মেগাস্তিনিস তো হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ইবন বতুতা হচ্ছে মনে হয় মোহাম্মদ বিন তুগলক। তাহলে স্যার একমাত্র অপশন থাকলো যে মুঘল যুগের শেষ সময়কার দেশ, যার নাম হচ্ছে ফ্রান্সোয়া বার্নিয়ার। শেষ সময় বলতে গিয়ে কি স্যার অরঙ্গজেবের মৃত্যু, অর্থাৎ 1707 থেকে 1857 সাল পর্যন্ত, এই সময়টা হচ্ছে মানে শেষ সময়। হ্যাঁ, তো সেই সময়কার তোমার হচ্ছে ফ্রান্সোয়া তোমার হচ্ছে বার্নিয়ারের লেখনী থেকে মুঘল
ভূগোল, সমাজ ও অর্থনীতির বিবরণ পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো, এটা এমন কোনো কঠিন কিছুই নেই। চলো নেক্সট। তারপরে কোয়েশ্চেন নম্বর 7। কোয়েশ্চেন নম্বর 7 দেখো কি বলছে। বলছে কোন ভারতীয় কোন স্বাধীনতা আন্দোলনের প্রধান ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান দলিল কোনটা? বলছে সংবিধান, সরকারি নথি, না কংগ্রেসের রেকর্ড, না সবগুলো। তো স্যার সবগুলোই হবে। আমাদের ভারতবর্ষের সংবিধান, যেটা স্যার তোমার নিশ্চয়ই জানো 1946 সালে তৈরি করার কাজ শুরু হয় এবং 1949 সালের 26 নভেম্বর তৈরি করার কাজ শেষ হয়। তো এটাও স্যার হচ্ছে কি স্যার আমাদের ডকুমেন্টস। হ্যাঁ, কিসের ডকুমেন্টস স্যার? আধুনিক ইতিহাসের ডকুমেন্টস। আধুনিক ইতিহাসের দলিল এটাও, ঠিক আছে। সরকারি নথি, তো সরকারি নথি মানে ব্রিটিশ সরকারের নথি, এগুলো তো দলিল হবেই। এটি তো মেন এভিডেন্স। সরকারি দলিল মানে এটা প্রমাণ হিসাবে বেশি ধরা হয়েছে। আর কংগ্রেসের রেকর্ড, তোমরা সবাই জানো যে কংগ্রেস তোমার হচ্ছে 1885 সালে তৈরি হয়। তো এই 1885 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত, হ্যাঁ, মানে হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি থেকে তোমার হচ্ছে তোমার হচ্ছে জেপি কৃপালিনীর সময় পর্যন্ত। জেপি কৃপালিনী কেন লিখলাম স্যার? কারণ হচ্ছে যে বছর আমাদের স্বাধীনতা হয় বা স্বাধীন হয় আমাদের দেশ, সে বছর জেপি কৃপালিনী হচ্ছে কি স্যার ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তো এই যে একটা বিস্তারিত রেকর্ড, মানে প্রায় 85 সাল থেকে ভাবো 1885 থেকে 1947, মানে প্রতি বছরই স্যার কম বেশি ওদের তোমার হচ্ছে জাতীয় কংগ্রেসের সভা বসতো এবং সে সবার যে রেকর্ডগুলো সেগুলোও কিন্তু চিকিৎসা প্রতিটা হচ্ছে ঐতিহাসিক দলিল, এবং এগুলোকে প্রতিটা ঐতিহাসিক দলিল বলেই স্যার উত্তরটাকে কী হবে স্যার? উপরের সবগুলো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কোনটি তোমার হচ্ছে আধুনিক ইতিহাসের প্রত্নতাত্ত্বিক তোমার হচ্ছে উৎস? প্রত্নতাত্ত্বিক, হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক কথাটার মানে হচ্ছে কি স্যার? যে এখানে স্থাপত্য ও ভাস্কর্যগুলি প্রমাণ হিসাবে ব্যবহার হয়। তার মানে আধুনিক আমরা স্থাপত্য এবং ভাস্কর্য কী ভেবেছিলাম যে তোমার হচ্ছে শুধুমাত্র আধুনিক এবং তোমার হচ্ছে মধ্যযুগের ইতিহাসের উপাদানে পাওয়া যায়, কিন্তু না, আধুনিক যুগের ইতিহাসেরও উপাদানে কিন্তু এই স্থাপত্য এবং ভাস্কর্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উৎস পাওয়া যাচ্ছে। তো এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম কলেজ, হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তোমরা সবাই জানো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে আমাদের, ঠিক না? তারপরে হচ্ছে কি স্যার মুদ্রা, আমাদের যে ব্রিটিশ যুগের যে মুদ্রাগুলো রয়েছে সেগুলোও স্যার স্থাপত্য ভাস্কর্য হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ উত্তর গিয়ে কী হবে স্যার? সবগুলো, ঠিক আছে। তাহলে স্যার তার মানে আধুনিক যুগের, তাহলে হচ্ছে আধুনিক যুগের প্রত্নতাত্ত্বিক উৎসও রয়েছে, মাথায় রাখবে। আধুনিক যুগে প্রত্নতাত্ত্বিক উৎসও রয়েছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাইকে, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। অলরেডি তোমাদেরকে আগে আমি কিছুক্ষণ আগে পড়া দিয়েছিলাম যে হিন্দ স্বরাজের লেখককে তোমরা কমেন্টের বক্সে জানাবে, অবশ্যই জানাবে। এখানে উত্তর দেওয়া রয়েছে, দেখো হিন্দ স্বরাজের রচয়িতা গিয়ে কে, ঠিক আছে। তো স্যার জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, না তোমার হচ্ছে সুভাষচন্দ্র বোস? তো স্যার মহাত্মা গান্ধীর বিখ্যাত বইয়ের নাম হিন্দ স্বরাজ। মহাত্মা গান্ধীর বিখ্যাত বইয়ের নাম হচ্ছে এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক না? তো স্যার মাথায় রাখবে ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে কি স্যার? জওহরলাল নেহরু। তারপরে গোড়া, হ্যাঁ, তারপরে ধরো হচ্ছে কি আরও যেগুলো রয়েছে মাস্টারমশাই, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, সুভাষচন্দ্র হচ্ছে তরুণের স্বপ্ন, দ্য স্ট্রাগল অফ ইন্ডিয়ান্স। হ্যাঁ, এই বইগুলো হচ্ছে কার? তোমার হচ্ছে সুভাষচন্দ্র বোসের। তো মাথায় রাখবে। তো স্যার এই হিন্দ স্বরাজের লেখককে, তাহলে এই হিন্দ স্বরাজ যিনি লিখেছেন তার নাম হচ্ছে কি স্যার? মহাত্মা গান্ধী।
আমরা সবাই জানি যে আধুনিক ইতিহাস যদি পড়ো তাহলে দেখবে যে স্বরাজ নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে, ঠিক আছে। এই স্বরাজের উপরে গিয়ে হিন্দ স্বরাজ কনসেপ্ট যিনি দিয়েছিলেন, ঠিক আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কে স্যার, তোমার হচ্ছে মহাত্মা গান্ধী। তো এই হিন্দ স্বরাজের মাধ্যম দিয়ে মহাত্মা গান্ধী হচ্ছে কি স্যার, গান্ধীজির তোমার হচ্ছে কি গান্ধীর দর্শন, হ্যাঁ, ও স্বাধীনতার উৎস সম্বন্ধে জানা যায়, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম। এটা কারো কোনো সমস্যা হলে বলিও কমেন্ট সেকশনে, আমি বোঝানোর চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার তোমার দেখো 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে কোন সংবাদপত্র ভঙ্গ আন্দোলনের তথ্য প্রদান করে? হ্যাঁ, বঙ্গদর্শন, যুগান্তর, অমৃতবাজার, না সবগুলো? তো স্যার সবগুলো হবে, জানো নিশ্চয়ই। বঙ্গদর্শন খুব বিখ্যাত তোমার হচ্ছে বিপ্লবী পত্রিকা, ঠিক আছে। তারপর হচ্ছে যুগান্তরটা হচ্ছে বিপ্লবী পত্রিকা। আচ্ছা, অমৃতবাজার বিপ্লবী নয়, তবে স্যার মাঝে মধ্যে হ্যাঁ বিপ্লবী সম্বন্ধীয় লিখেন, ক্লিয়ার? তাহলে হচ্ছে কি স্যার, এটাই হলো তোমার হচ্ছে কি স্যার, মাথা রাখবে যে সবগুলোই হচ্ছে মূলত বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে সাময়িক। বঙ্গভঙ্গ সম্বন্ধে জানো নিশ্চয়ই 1905 সালে বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হয়। শেষমেশ ব্রিটিশ সরকার 1911 সালে মানে হচ্ছে এই সিদ্ধান্ত বাতিল করে, হ্যাঁ। আর স্যার শেষমেশ আমাদের দেশ কলকাতা থেকে রাজধানী 1912 সালে, কেউ কোনো বই অবশ্য 1911 সালেও থাকে, হ্যাঁ, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়, ঠিক আছে। তো বঙ্গভঙ্গ আন্দোলন বাঙালির জীবনের সব থেকে বড় একটা বিপ্লবী আন্দোলন, হ্যাঁ। বাঙালি যে কি সেটা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বোঝা যায়। সেই সময় গান্ধীজির যে রাজনৈতিক গুরু, অর্থাৎ তোমার হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ, গোপাল কৃষ্ণ গোখলে তখন বলেছিল যে বাঙালি যা আজকে ভাবে সারা ভারত কালকে ভাববে। তো সেই বাঙালি তো আর নেই, বুঝতেই পারছো, হ্যাঁ। কিন্তু স্যার মাথায় রাখবে যে সেই সময় বাঙালিদেরকে কেন্দ্র করে এই যে আন্দোলন বঙ্গভঙ্গ, সেটা কিন্তু মানে ব্যাপক নাড়া দেয় এবং ব্রিটিশদেরকে ভাবাতে সাহায্য করে যে ভারতীয়রা যদি একত্রিত হয়ে যায় তাহলে কি আছে, সমস্যা আছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11তে কি বলছে দেখো, বলছে কোন উৎস ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের তথ্যকে তোমার হচ্ছে প্রদান করে? বলছে সংবাদপত্র, আত্মজীবনী, না সরকারি নথি, না সবগুলি? তো স্যার একই কোয়েশ্চেন, কি হবে, সবগুলি। আচ্ছা, তাহলে কি কি এভিডেন্স পেলাম আধুনিক যুগের আগে সেটা দেখো তো। সংবাদপত্র পেয়েছি আজকে, এটা একটা এভিডেন্স। দ্বিতীয় এভিডেন্স কি পেয়েছি? আত্মজীবনী। তৃতীয় এভিডেন্স কি পেয়েছি? সরকারি নথি। চতুর্থ কি পেয়েছি? প্রত্নতাত্ত্বিক উৎস। হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক উৎস। আচ্ছা, 5 নম্বরকে কি বলেছি স্যার? ইতিহাস বর্ণনা। এটা হচ্ছে ওই জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া। এগুলো সব হচ্ছে কি স্যার আধুনিক যুগের ইতিহাসকে বা জাতীয়তাবাদী ইতিহাসকে কি করেছে স্যার? স্পষ্ট করেছে এবং স্যার কোনো ধরনের অনুমান নয়, পুরোপুরি হচ্ছে কি স্যার এভিডেন্সের উপরে ভিত্তি করে আধুনিক যুগের ইতিহাস তৈরি করতে সাহায্য করেছে, ঠিক আছে। তারপর নেক্সট, ঔপনিবেশিক যুগের তোমার হচ্ছে প্রশাসনিক তথ্য কোন উৎস থেকে পাওয়া যায়? ফোর্ট উইলিয়াম রেকর্ড, না সংবাদপত্র, না আত্মজীবনী? স্যার সবগুলো, একই কোয়েশ্চেন, ঠিক আছে, আর বর্ণনা করলাম না, ঠিক আছে। তারপর যে 13, ও নেই আর। আচ্ছা, এখানে এত কোয়েশ্চেন কম কেন? তার পিছনে কারণ আছে স্যার। তার পিছনে কারণ হচ্ছে যে এখানকার যে কোয়েশ্চেনগুলো, যে ধরো সংবাদপত্র কোনটা, সংবাদপত্র কার সংবাদপত্র, হ্যাঁ, কোনটা কে লিখেছে না লিখেছে, হ্যাঁ, তোমার হচ্ছে ওই কংগ্রেস, জাতীয় কংগ্রেসে যে তোমার ইগুলো রয়েছে, তোমার হচ্ছে বাৎসরিক যে অধিবেশনগুলো রয়েছে,
ব্রিটিশদের যে নথিগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমরা পরবর্তীতে এমসিকিউতে পড়বো। তো যেহেতু ওখানে পড়বো আর এখানে সেই জন্য আর মানে বিস্তারিত করলাম না, কারণ আমাদের একটা মোটিভ নিয়ে আমাদেরকে তোমার হচ্ছে এই এমসিকিউ সিরিজটা তৈরি করতে হচ্ছে। তো আজকে গিয়ে আমরা ইতিহাসের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে কি স্যার ভারতের ইতিহাসের উপাদান, সেই চ্যাপ্টারটাকে আজকে আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এইটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দিন তোমরা পাবে হচ্ছে কি তোমার হচ্ছে এই যে প্রত্নতাত্ত্বিক উৎস, তারপর হচ্ছে তোমার হচ্ছে মধ্যযুগীয় তোমার হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস, তারপর হচ্ছে কি স্যার তোমার হচ্ছে নিওলিথিকের উৎস। হ্যাঁ, তো এগুলো নিয়ে বিস্তারিত আলাদা আলাদা ভিডিও, কিন্তু মানে এটা তো অনেকের কাছে কঠিন, অনেক ছাত্র এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতেই পারে না যে প্রত্নতাত্ত্বিক যুগ কি, হ্যাঁ, তারপর হচ্ছে মেসোলিথিক যুগ কি, নিওলিথিক যুগ কি, এইগুলো বুঝতেই পারে না। তো এগুলোকে আমরা আলাদা আলাদা এমসিকিউ সিরিজে করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি আবার বলছি, আমার মোটিভ শুধুমাত্র হচ্ছে কি কোয়েশ্চেন কমন দেওয়া নয়, আমার মোটিভ হচ্ছে গিয়ে তোমাদের ইতিহাসের বেস তৈরি করা। তোমরা যদি এই ভিডিওগুলোকে বারে বারে একবার দুবার তিনবার করে দেখো, বিশ্বাস করো তোমাদের কিন্তু ইতিহাস কিন্তু অনেকটা বেস তৈরি হয়ে যাবে, কোয়েশ্চেন নিয়ে আইডিয়া হবে। তখন দেখবে বই পড়তে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে, বই পড়তে কিন্তু সাহায্য করবে, ইন্সপায়ার করবে। বই না পড়লে তো তুমি তো মানে নিজের বেস তৈরি করতে পারবে না, কিন্তু স্যার মানে সেই বেস তৈরি করতে কিন্তু এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের মানে খুব সাহায্য করবে। আর এখানে আমার যে মানে চ্যাপ্টার ওয়াইজ যে ডিভিশনটা, সেই ডিভিশনটা কেমন সেটা ভাবো। হ্যাঁ, আমি দেখো এটাকে ইচ্ছা করলে কিন্তু একটা ভিডিওতে করতে পারতাম, কিন্তু আমি কি করলাম, 3টা ভিডিওতে করলাম। 3টা ভিডিও বলতে প্রাচীনের উপাদান আলাদা করলাম, মধ্যের উপাদান আলাদা করলাম, আধুনিক যুগের উপাদান কিন্তু আলাদা করলাম, এবং 3টাই কিন্তু আলাদা আলাদাভাবে আমি কিন্তু এভিডেন্স সহকারে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আমি ছোট ছোট ভিডিও করব, এবং সেই ভিডিওগুলো যাতে তোমাদের বেস তৈরি করে সেই জিনিসটা আমি চেষ্টা করব, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। এই ভিডিওটা এখানে শেষ করলাম। হ্যাঁ, আবার কালকেই তোমরা যে পরবর্তী ভিডিও পাবে, ঠিক আছে? চলো, বাই।